আমার কাছে এই 2/3 ম্যাট্রিক্স এ আছে। এখন চলো আমরা এই ম্যাট্রিক্সটির কলাম স্পেস এবং নাল স্পেস বের করার চেষ্টা করি। তাহলে এ এর নাল স্পেস সমান হচ্ছে সেই সকল ভেক্টর এক্স এর সেট যারা এখানে তিনটি কলাম আছে, সুতরাং R3 এর সদস্য, এমন ভাবে যে এ গুণ ভেক্টর এক্স সমান হচ্ছে 0 ভেক্টর। তাহলে এটা তো আমরা আগেও করেছি এবং এটা আমরা করতে পারবো। তাহলে এখানে চলো এটা করে ফেলি। প্রথমে আমরা আমাদের ম্যাট্রিক্স এটাকে এখানে লিখি, যেটা হচ্ছে 3, দুঃখিত 2 -1 এবং -3, তারপর -4 2 6। তারপর এর সাথে আমরা গুণ করবো যে কোনো বিচ্ছিন্ন ভেক্টর x যেটা R3 এর সদস্য হবে। তাহলে x1 x2 x3 এটা সমান হবে 0 ভেক্টর। 0 ভেক্টরটি হবে তোমার 2/1, কারণ এখানে তুমি 2/3 এর সাথে একটি 3/1 গুণ করছো, সুতরাং ফলাফলে 0 ভেক্টরটা হবে এই রকম 0 0। এখন এই ম্যাট্রিক্স থেকে আমরা একটা মানে সমীকরণের ব্যবস্থা বা সিস্টেম অফ ইকুয়েশন বের করতে পারবো। তাহলে সেটা সমাধান করার জন্য চলো আমরা আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সটি এখানে তৈরি করি। তাহলে সেটা দেখতে অনেকটা এরকম হবে, 2 -1 -3 -1 -4 2 6, এবং ডান দিকে থাকবে যেটা সমান আমরা করতে চাচ্ছি, অর্থাৎ 0 0। এখন এটাকে রিজিউসড এচেলন ফর্মে নেওয়ার জন্য আমরা কতগুলো সারি কার্যবিধি বা সারি অপারেশন করব। এবং এখানে লক্ষ্য করো, আমরা যখন এখানে সারি অপারেশন করব, ডান দিকে যেহেতু 0 0 আছে, সুতরাং এটা কিন্তু কখনোই পরিবর্তন হবে না। এই জন্যই বলা হয় যে এ এর রিজিউসড এচেলন ফর্মের নাল স্পেস এবং মানে এ এর নাল স্পেস একই জিনিস। তাহলে আমরা আমাদের সারি অপারেশন শুরু করব। প্রথমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, চলো আমরা আমাদের প্রথম সারিকে 2 দ্বারা ভাগ করি, দেখি তাহলে কি হয়। তাহলে এখানে হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে 1, এখানে থাকবে -1/2, এখানে থাকবে -3/2 এবং এখানে থাকবে 0। তারপর দ্বিতীয় সারিকে আমরা কত দ্বারা ভাগ করব, মানে সহজ করার জন্য এটাকে চলো চলো এটাকে 4 দিয়ে ভাগ করে দেখি কি হয়। তাহলে এখানে আমি দুটি সারি কার্যবিধি একসাথে চালাচ্ছি। তাহলে এটা এটা তোমরা বুঝতে পারবে। এখানে হচ্ছে তাহলে -1, এখানে আছে 1/2, এখানে আছে 3/2 এবং এটা সমান হচ্ছে 0। তাহলে এখন পরবর্তী ধাপ, আচ্ছা তো হলো আমাদের প্রথম সারিটাকে আমরা অপরিবর্তিত রাখি, অর্থাৎ 1 -1/2 -3/2 এবং 0। এবং দ্বিতীয় সারি যোগ প্রথম সারি দ্বারা প্রতিস্থাপন করব। তাহলে এখানে আমরা পাচ্ছি -1 যোগ 1 হচ্ছে 0, 1/2 যোগ -1/2 সমান হচ্ছে 0, 3/2 -3/2 হচ্ছে 0 এবং 0 বিয়োগ 0 0 যোগ 0 হচ্ছে 0। তাহলে আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের কি আছে, আমাদের দেখো আমাদের এই অংশটা রয়ে গেছে। তাহলে এখন আমরা এটাকে কিভাবে দেখতে পারি, আমরা এখানে লিখতে পারি x1, এটাকে এখন এভাবে লেখা যায় x1। আচ্ছা না, দাঁড়াও, এটাকে অন্যভাবে লিখলে সুবিধা হয়। এটাকে এখন মানে কি হচ্ছে, আমরা এখানে রিডিউসড এচেলন ফর্মের সাথে গুণ করব, তাই না? তাহলে রিডিউসড এচেলন ফর্মটা আগে লিখি, 1 -1/2 -3/2 এবং এখানে নিচে হচ্ছে তিনটি শূন্য, এবং এখানে আছে x1 x2 x3 সমান হচ্ছে R2 তে 0 ভেক্টর। এটা হচ্ছে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স লেখার আরেকটি উপায়। তাহলে এখন দেখো, আমাদের এই নিচের সারিটা যেখানে তিনটি শূন্য আছে, এটি কিন্তু আমাদেরকে কোনোই তথ্য দিচ্ছে না। এর সাথে আমরা এই এক্স ভেক্টরকে গুণ করলে এখানে শূন্যটি পাবো, তো 0 0 সাথে 0 গুণ করে 0 পাবো। এটা আমাদের কোনো তথ্য দিচ্ছে না। তাহলে প্রথম সারি থেকে আমরা কি তথ্য পাই দেখো, আমরা এখানে পাচ্ছি x1 -1/2 x2 -3/2 x3 সমান হচ্ছে 0। এখন যতগুলো ভেক্টর এই শর্তটি পূরণ করে তারা সবাই আমার নাল স্পেসের সদস্য। তাহলে এটাকে আমি একটু ভিন্নভাবে এভাবে লিখতে পারি যে x1 সমান হচ্ছে 1/2 x2 প্লাস 3/2 x3। তাহলে এখন এটা হচ্ছে আমার সেই সমাধান সেট। এটাকে আমি যদি এখন মানে ম্যাট্রিক্স ভেক্টর ফর্মে লিখতে যাই, তাহলে আমি কিভাবে লিখবো, প্রথমে লিখবো x1 x2 x3 সমান হচ্ছে, আচ্ছা এখানে লক্ষ্য করি এখানে x2 এবং x3 হচ্ছে মুক্ত চলক বা ফ্রি ভ্যারিয়েবল। এরা নন পিভট এন্ট্রির সাথে সম্পৃক্ত, সুতরাং এরা হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল। এবং এখানে এটা হচ্ছে আমাদের পিভট কলাম, এটা হচ্ছে পিভট কলাম। তাহলে এখন এখানে আমরা কিভাবে লিখতে পারি এটাকে, তাহলে এখানে আমাদের ফ্রি ভ্যারিয়েবল গুলো দিয়ে লিখতে হবে। তাহলে এখানে হচ্ছে x2 গুণ কিছু একটা যোগ
x3 গুণ এখানে হবে কিছু একটা, তাহলে এই দুটি হচ্ছে আমাদের ফ্রি ভ্যারিয়েবলস। তাহলে এখন করি, এটা x1 হচ্ছে 1/2 x2 এবং যোগ হচ্ছে 3/2 x3, তাহলে এখানে 1/2 এখানে 3/2, তারপর x2 হচ্ছে 1 গুণ x2 তাই না, হ্যাঁ, এবং 0 গুণ x3, তারপর x3 ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে 1 গুণ x3 এবং 0 গুণ x2। তাহলে এখানে আমাদের নাল স্পেস হচ্ছে, আচ্ছা এটা কিন্তু মানে ফ্রি ভ্যারিয়েবল এবং যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে আমাদের নাল স্পেস হচ্ছে এই দুটি ভেক্টরের যাবতীয় রৈখিক সংযুক্তি বা লিনিয়ার কম্বিনেশন। সুতরাং আমি এভাবে লিখতে পারি যে এ এর নাল স্পেস সমান হচ্ছে, তাহলে এটা সমান হচ্ছে স্প্যান বা ব্যাপ্তি এই দুটি ভেক্টরের, অর্থাৎ এখানে হচ্ছে 1/2 1 0 এটা, এবং এটা দেখো R3 এর একটা ভেক্টর, এবং এটা এটা যথেষ্ট যুক্তিযুক্ত কারণ আমাদের নাল স্পেসটিও R3 সদস্য, এবং এখানের এই ভেক্টরটি অর্থাৎ 3/2 0 এবং 1, এটা তো হয়ে গেল। তাহলে এখন চলো আমরা দেখি এ এর কলাম স্পেস কি। আমাদের যে আসল ম্যাট্রিক্স এ ছিল সেটার কলাম স্পেস এখন আমরা সেটা বিবেচনা করব বা নির্বাচন করব। তাহলে এর কলাম স্পেস হচ্ছে আর কিছুই না, যে সাবস্পেসটি এই কলাম ভেক্টরগুলোর মাধ্যমে সৃষ্টি হচ্ছে সেটাই, অর্থাৎ এখানে আমরা এভাবে লিখতে পারি যে এর কলাম স্পেস সমান হচ্ছে স্প্যান বা ব্যাপ্তি এই তিনটি ভেক্টরের, অর্থাৎ 2 -4 -1 2 -3 6, এবং এরা প্রত্যেকেই হচ্ছে আলাদা আলাদা এক একটি ভেক্টর। এখন এই যে ভেক্টরগুলি আছে এটা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বা রৈখিকভাবে স্বাধীন নাও হতে পারে, এবং যখন আমরা ম্যাট্রিক্সটাকে রিডিউসড রো এচেলন ফর্মে নিয়ে যাই তখন আমরা দেখতে পারি যে এদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলামের সংখ্যা কয়টি, সেটি হচ্ছে রিডিউসড রো এচেলন ফর্মের পিভট কলামের সংখ্যাটি, এবং এটাই একমাত্র কলাম যেটাকে আমরা আমাদের বেসিস হিসেবে ব্যবহার করতে পারবো। এবং আমরা দেখতে পাচ্ছি যে এটার সাথে আমরা -2 গুণ করলে আমরা দ্বিতীয় কলামটি পাই, এবং এটার সাথে -3/2 গুণ করলে আমরা তৃতীয় কলামটি পাই। সুতরাং এটা সমান হচ্ছে, এটাকে আমরা এখন শুধুমাত্র এটা আকারে লিখতে পারি, অর্থাৎ এটা হচ্ছে স্প্যান শুধুমাত্র এই ভেক্টরটির, অর্থাৎ এটা হবে 2 এবং -4। এখন এই পর্যন্ত করার পর তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে এ এর র্যাঙ্ক কি, এটা আমরা আগেও অনেকবার করে এসেছি, এটা পুনরালোচনার মতো বলতে পারো। আমরা জানি যে র্যাঙ্ক হচ্ছে আমাদের যতগুলো বেসিস ভেক্টর আছে সেটা সংখ্যাটাই হচ্ছে আমাদের র্যাঙ্ক, সুতরাং এটা সমান হবে 1। তাহলে এখন পর্যন্ত আমরা যা করলাম এগুলো মোটামুটি আগের কয়েকটি ভিডিওতে করে এসেছি, এবং গত কয়েকটি ভিডিওতে আমরা ট্রান্সপোজ নিয়ে কথা বলছিলাম। তাহলে চলো এই যে জিনিসগুলো আমরা এখানে বের করলাম সেই জিনিসগুলোই আমরা এ ট্রান্সপোজের জন্য বের করে দেখি। তাহলে এখানে নিচে আমরা করি, তাহলে এ ট্রান্সপোজ দেখতে কিরকম হবে। তাহলে এ ট্রান্সপোজ সমান হচ্ছে এটা এই ম্যাট্রিক্সটি, অর্থাৎ এটা হচ্ছে 2 -1 -3 2 -1 -3, এবং এটা হচ্ছে আমাদের প্রথম কলাম, আমাদের দ্বিতীয় কলাম হচ্ছে -4 2 6। তাহলে এখন চলো আমরা আগে যে ধারণাগুলো প্রয়োগ করছিলাম এখানেও সেই এ ট্রান্সপোজের জন্য সেই ধারণাগুলো প্রয়োগ করি, অর্থাৎ আমরা এ ট্রান্সপোজের নাল স্পেস এবং কলাম স্পেস বের করি। তাহলে নাল স্পেস বের করার জন্য প্রথমে যেটা করতে হবে আমাদেরকে রিডিউস রো এচেলন ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে আমরা বলি এ ট্রান্সপোজের নাল স্পেস সমান হচ্ছে সেই সকল ভেক্টর এক্স এর সেট যারা, এখানে দেখো এটা হচ্ছে একটা 3/2 ম্যাট্রিক্স তাই না, সুতরাং এটা হচ্ছে সেই সকল এক্স এর সেট যারা R2 এর সদস্য, এমন ভাবে যে A ট্রান্সপোজ X সমান হচ্ছে শূন্য ভেক্টর, এবং এই শূন্য ভেক্টরটি হবে R3 তে। তাহলে এখন চলো আমরা আগে যেভাবে করেছিলাম সেভাবেই করি, এটাকে অগমেন্টেড ম্যাট্রিক্স বানাই তারপর সেটা সমাধান করি। তাহলে এখন আমরা, আচ্ছা না, আমার মনে হয় আমরা এটাকে সরাসরি রিডিউস রো এচেলন ফর্মে নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের বেশি সুবিধা হবে। তাহলে আমরা প্রথমে এটাকে রিডিউস রো এচেলন ফর্মে নিয়ে যাব। তাহলে আমরা প্রথমে যেটা করতে পারি আমাদের প্রথম সারিটিকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমরা এখানে কি পাবো, আমরা এখানে পাচ্ছি 1 এবং এখানে পাচ্ছি -2, এবং চলো দ্বিতীয় সারিটিকে অপরিবর্তিত রেখে দেই। তাহলে এটা হচ্ছে -1 2, এবং তৃতীয় সারিকে আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে পাবো -1 এবং 2। এখন
আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের প্রথম সারিটিকে অপরিবর্তিত রেখে দেই, তাহলে এটা হচ্ছে 1 এবং -2, এবং আমাদের দ্বিতীয় সারিটিকে আমরা দ্বিতীয় সারি যোগ প্রথম সারি দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে আমরা পাচ্ছি দুটি শূন্য। এবং তৃতীয় সারি ক্ষেত্রেও একই কাজ করব আমরা, এবং এক্ষেত্রেও আমরা দুটো শূন্য পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের reduced row echelon form of A transpose, অর্থাৎ A transpose এর reduced row echelon form। এবং আমরা জানি যে এটার নাল স্পেস এবং A এর নাল স্পেস একই জিনিস, সুতরাং আমরা এভাবে লিখতে পারি। আমরা এখানে ম্যাট্রিক্সটাকে আবার লিখতে পারি, সম্পূর্ণ ম্যাট্রিক্সটাকে আবার লিখব। তারপর এটার সাথে আমরা এই ভেক্টর x1 এবং x2 গুণ করব, এবং এটা সমান হচ্ছে 0 0 0। আচ্ছা না, এগুলো তো ভেক্টর না, এগুলো তো শুধু উপাদান, সুতরাং এটা হবে 0 0 0। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের শেষে দুটি সারি আমাদেরকে কোনো তথ্য দিচ্ছে না, কিন্তু প্রথম সারিটি দিচ্ছে। এবং লক্ষ্য করো এখানে এটি হচ্ছে আমাদের পিভট কলাম, সুতরাং এখান থেকে আমরা বলতে পারছি যে আমাদের x1 হচ্ছে আমাদের পিভট এন্ট্রি এবং x2 হচ্ছে আমাদের ফ্রি ভেরিয়েবল। এবং আমরা যদি আমাদের ম্যাট্রিক্সে ফিরে যাই, তাহলে দেখো A ট্রান্সপোজে ফিরে যাই আমরা। দেখো এখানের এই প্রথম কলামটি, এটা হচ্ছে এখানকার পিভট কলামের সাথে সম্পৃক্ত, সুতরাং এটাই হচ্ছে আমাদের এর কলাম স্পেসকে স্প্যান করবে। এটা আমরা আগেও করেছি, এগুলো শুধুমাত্র এই ট্রান্সপোজের জন্য কি হবে সেটা বলছি। তাহলে চলো এখানে ফিরে আসি। তাহলে এখানে আমরা পাচ্ছি x1 2x2 সমান হচ্ছে 0, অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি x1 সমান হচ্ছে 2x2। তাহলে এটা আমাদেরকে কি বলে? এটা বলে যে যে সকল R2 এর ভেক্টর আমাদেরকে, বা সেট অফ ভেক্টরস, এই সমীকরণটাকে সিদ্ধ করে তারাই হচ্ছে আমাদের নল স্পেসের সদস্য। সুতরাং আমরা এখানে এভাবে লিখতে পারি যে আমাদের A ট্রান্সপোজের নল স্পেস সমান হচ্ছে, এটাকে আচ্ছা ধরো এটাকে এভাবে লিখি, এটা হচ্ছে সেই সকল ভেক্টরের সেট x1 এবং x2, এটা অবশ্যই R2 তে, এমন ভাবে যে x1 এবং x2 সমান হচ্ছে, এখন দেখো এখানে আমাদের ফ্রি ভ্যারিয়েবল হচ্ছে x2, তাই না? সুতরাং আমরা এখানে লিখব x2 এবং আমরা দেখতে পাচ্ছি যে x1 সমান হচ্ছে 2x2 এবং x2 হচ্ছে 1 গুণ x2, সুতরাং এখানে হবে শুধু একটা 1। তাহলে এখন এটা সমান কি, এখান থেকে আমরা কি পাবো? তাহলে এখানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে এই ভেক্টরটির যাবতীয় লিনিয়ার কম্বিনেশন, তাই না? সুতরাং আমরা এখানে বলতে পারি যে এটা হচ্ছে স্প্যান আমাদের এই ভেক্টরটির, অর্থাৎ ভেক্টর 2 1। তাহলে এটা হচ্ছে আমাদের A ট্রান্সপোজ, আচ্ছা আমি এখানে টি দিতে ভুলে গিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের A ট্রান্সপোজের নাল স্পেস। এখন আমরা কলাম স্পেস বের করব। তাহলে A এর কলাম স্পেস তো আমরা আগেই করেছি, এটা হচ্ছে যে A এর সবগুলো কলাম ভেক্টরগুলি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন এটাকে রিডিউসড রো এচেলন ফর্মে নিয়ে গিয়েছিলাম, তখন আমাদের প্রথম কলামটি একটি পিভট কলামের সাথে সম্পর্কিত ছিল। সুতরাং আমরা বলতে পারি আমরা এই প্রথম কলাম দ্বিতীয় কলামটিকে প্রথম কলামের লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করতে পারবো। এবং তুমি যদি এই প্রথমটাকে -2 দ্বারা গুণ করো, তাহলে তুমি এই দ্বিতীয় ভেক্টরটি পাবে, বা দ্বিতীয় কলামটি পাবে। সুতরাং আমরা এটাকে লিখতে পারি এভাবে যে এটা হচ্ছে স্প্যান শুধুমাত্র এই দ্বিতীয়, দুঃখিত, প্রথম কলামটির, অর্থাৎ 2 -1 -3। তাহলে এখানে তো আমরা বেশ ভালো একটা কাজ করলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে R3 তে একটা ভেক্টর, এবং এটা R3 তে একটা লাইন হবে, এবং পরবর্তী ভিডিওতে হয়তো আমি গ্রাফ করে দেখাবো তোমাদেরকে। তবে এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে কি আমরা আমাদের A ট্রান্সপোজের নাল স্পেস এবং কলাম স্পেস সম্বন্ধে কি ধারণা পেলাম আমরা? তাহলে লক্ষ্য করো A ট্রান্সপোজের কলাম স্পেসটা কি? এটা হচ্ছে একটা সাবস্পেস যেটা এই দুটি ভেক্টর দ্বারা স্প্যান্ড, এবং আমরা দেখেছি যে এটা হচ্ছে রিডান্ডেন্ট, অর্থাৎ এটা এটার বাড়তি। সুতরাং এটাই হচ্ছে আমাদের সেই ভেক্টর যেটা দ্বারা আমাদের A এর কলাম স্পেস স্প্যান্ড। কিন্তু এটা কি? এটা ছিল আমাদের আসল যে A ম্যাট্রিক্স A ছিল সেটার রো স্পেস। অর্থাৎ আমরা একটু উপরে গিয়ে দেখি আমাদের ম্যাট্রিক্স A, আমাদের আসল ম্যাট্রিক্স A এর এটা ছিল আমাদের সেই সারি যেটা এখানে আমাদের A ট্রান্সপোজের প্রথম কলাম এবং সেটার কলাম স্পেস হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা এটাকে এভাবে দেখতে পারি যে আমাদের A ট্রান্সপোজের কলাম স্পেস হচ্ছে A এর সারির স্প্যান, তাই না?
এবং এটাকে আমরা এভাবে বলতে পারি এ এর রো স্পেস, আমাদের আসল ম্যাট্রিক্স এ এর রো স্পেস। আচ্ছা, এটাকে আমি নিচে লিখে ফেলি। তাহলে কলাম স্পেস, আচ্ছা দাঁড়াও, এটাকে সাধারণভাবে লিখি, মানে শুধু এই উদাহরণের জন্য প্রযোজ্য এমন ভাবে না লিখি। তাহলে আমরা বলতে পারি যে যে কোনো ম্যাট্রিক্স এ এর ট্রান্সপোজের কলাম স্পেস সমান হচ্ছে রো স্পেস সেই ম্যাট্রিক্সটির রো স্পেস, অর্থাৎ রো স্পেস অফ এ। এবং এটাকে আমরা এভাবে দেখতে পারি যে এরা হচ্ছে কতগুলি ভেক্টরের ট্রান্সপোজ, অর্থাৎ কতগুলো কলাম ভেক্টরের ট্রান্সপোজ। এভাবে তাদেরকে এখন সারি আকারে লেখা হচ্ছে ভি, এখানে ভি এন পর্যন্ত লিখবো আমরা। তাহলে এরা হচ্ছে কতগুলো সারির কতগুলো কলামের ট্রান্সপোজ। এখন তুমি যদি স্প্যান বিবেচনা করো, তাহলে এই সারি দ্বারা যেসব, মানে এদের সারির যে স্প্যান তা কি হবে, সেটা হবে এ এর কলামের, এ এর ট্রান্সপোজের কলাম স্পেস, তাই না? কারণ এদেরকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে আমরা কিছু কলাম পাবো। তাহলে এটাই হচ্ছে এ ট্রান্সপোজের রো স্পেস। এবং এখন চলো এর নাল, এ ট্রান্সপোজের নাল স্পেস দেখি। এর এ ট্রান্সপোজের নাল স্পেস ছিল সেই সকল এক্স যা এই সমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ এ ট্রান্সপোজ এক্স সমান হচ্ছে 0 ভেক্টর। এখন আমরা যদি সমীকরণের উভয় পক্ষে ট্রান্সপোজ নেই তাহলে কি হবে? তাহলে ধরো এই যে আমাদের সমীকরণটি আছে, আমরা এর উভয় পক্ষে ট্রান্সপোজ নিচ্ছি, এপাশেও ট্রান্সপোজ নিব, এপাশেও ট্রান্সপোজ নিব। এবং ট্রান্সপোজের বৈশিষ্ট্য থেকে আমরা জানতে পারি যে এটা থেকে আমরা এভাবে লিখতে পারি যে এক্স ট্রান্সপোজ গুণ এ ট্রান্সপোজ ট্রান্সপোজ, অর্থাৎ দুটি ট্রান্সপোজ নিয়ে তাদেরকে বদলে দিয়ে তাদের গুণ করতে পারি। তাহলে এখানে আমরা পাবো এক্স ট্রান্সপোজ, এখন এক্স কিন্তু একটা কলাম ভেক্টর ছিল, কিন্তু এখন এটা একটা সারি ভেক্টর হয়ে যাবে। এর সাথে গুণ করব আমরা এ ট্রান্সপোজ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, যেটা সমান হবে 0 ভেক্টরের ট্রান্সপোজ। তাহলে এটা সমান এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা এভাবে লিখতে পারি যে এক্স, এখন এটা হচ্ছে একটা, এটাকে আমরা একটা ম্যাট্রিক্স হিসেবে কল্পনা করতে পারি, এক্স ট্রান্সপোজ। এখন এ ট্রান্সপোজ এ ট্রান্সপোজ নিলে সেটা কি হবে? সেটা হয়ে যাবে এ। তাহলে এখানে আমরা কি করছি, আমরা এর সাথে একটা একটা সারি ভেক্টর, একটা কলাম ভেক্টর ট্রান্সপোজকে গুণ করছি, বা এটাকে আমরা এভাবে দেখতে পারি এটা একটা ম্যাট্রিক্স। তাহলে এখানে যদি একটা n/1 কলাম ভেক্টর হয়ে থাকে তাহলে এটা হয়ে যাবে এখন একটা 1/n ম্যাট্রিক্স। এটা তাহলে হবে একটা 1/n ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা কি পেলাম? আমরা পেলাম এক্স ট্রান্সপোজ গুণ এ, এ যেটা হচ্ছে এ ট্রান্সপোজ ট্রান্সপোজ নিলে আমরা জানি আমরা এ পাই। তাহলে এটা এটা সমান আমরা লিখছি 0 ভেক্টরের ট্রান্সপোজ, সমান হচ্ছে 0 ভেক্টরের ট্রান্সপোজ। এখন এখানে কিন্তু আমরা একটা বেশ আকর্ষণীয় ফলাফল পেয়েছি। এখন দেখো এখানে কি হচ্ছে, এখানে কিন্তু আমাদের আসল ম্যাট্রিক্স এ এর সাপেক্ষে আমরা এই ফলাফলটা পেলাম। আমাদের এ এর নাল স্পেস কি ছিল? এটা ছিল যে এ এক্স সমান 0, অর্থাৎ যে সকল ভেক্টর এক্স এই এই শর্তকে সিদ্ধ করে তারাই হচ্ছে এ এর নাল স্পেস। এবং এখানে আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি আমরা এই এক্স এর জন্য, এই সমীকরণের জন্য সেই সকল এক্স যারা এই সমীকরণকে সিদ্ধ করে সেটাই হচ্ছে এ এর নাল স্পেস। তাহলে এটাকে আমরা এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এটা হচ্ছে সেই সকল ভেক্টর এক্স এর সেট এমন ভাবে যে এ ট্রান্সপোজ গুণ এক্স সমান হচ্ছে 0 ভেক্টর। তাহলে এটা হচ্ছে আমাদের এ এর নাল স্পেস, এটা হচ্ছে এ এর নাল স্পেস। এবং আমরা আরেকভাবে লিখতে পারি যে এটা হচ্ছে সেই সকল ভেক্টর এক্স এর সেট এমন ভাবে যে এক্স ট্রান্সপোজ গুণ এ সমান হচ্ছে 0 ভেক্টরের ট্রান্সপোজ। এখন এটার কিন্তু আমাদের একটা বিশেষ নাম আছে, এই যে এই জিনিসটা, এটার নাম হচ্ছে লেফট নাল স্পেস অফ এ, অর্থাৎ এ এর বাম দিকের নাল স্পেস, লেফট নাল স্পেস অফ এ। এবং এটা কেন বলি আমরা এরকম? কারণ এখন এই সমীকরণে এক্স হচ্ছে আমাদের এ এর বাম দিকে অবস্থিত, আমাদের আসল নাল স্পেসে এ এর ডান দিকে কিন্তু এক্স ছিল। কিন্তু এখন যখন আমরা ট্রান্সপোজ নিচ্ছি বা ট্রান্সপোজের নাল স্পেস নিচ্ছি তখন কিন্তু আমরা নাল স্পেসের, মানে আমরা পাচ্ছি এক্সটাকে, এক্স এর ট্রান্সপোজকে এর বাম দিকে। অর্থাৎ এটা হচ্ছে সেই সকল এক্স যা এই সমীকরণকে সিদ্ধ করে, এবং এটা এ কে বাম দিক থেকে এটার সাথে গুণ করা হবে। এবং লক্ষ্য করো যে এটা কিন্তু তোমার আসল নাল স্পেস থেকে ভিন্ন হবে। লক্ষ্য করো আমাদের এখানের এই জিনিসটা ছিল আমাদের এ এর নাল স্পেস, সুতরাং এটাকে আমরা বলতে পারি এটা লেফট নাল স্পেস অফ এ। এটা আসলে একই জিনিস। তাহলে এখন আমরা লক্ষ্য করব আমাদের এ এর আসল নাল স্পেস কি ছিল। আমাদের এ এর আসল নাল স্পেস ছিল এটা, যেটা হচ্ছে R3 তে একটা তল বা R3 এর একটা প্লেন। তবে এ এর লেফট নাল স্পেস হচ্ছে কেবলমাত্র R2 এর একটা লাইন। তার মানে এরা কিন্তু অনেক অনেক ভিন্ন একে অপরের থেকে। এখন তোমরা যদি এ এর রো স্পেস দেখো, এ এর না, এ এর ট্রান্সপোজের রো স্পেস দেখো,
তাহলে সেটা কি? সেটা হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ এটা হচ্ছে R3 তে একটা লাইন। এখন আমরা দেখব এ এর কলাম স্পেস কি ছিল। এটাকে আমাদের স্ক্রল আপ করে দেখতে হবে, উপরে করেছিলাম আমরা। তাহলে এর কলাম স্পেস কোথায় করেছি? এখানে এটা হচ্ছে আমাদের এর একমাত্র লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর, তাই না? এবং এটা ছিল R2 তে একটা লাইন কেবলমাত্র। তার মানে আমরা বুঝতে পারছি যে এরা একে অপরের থেকে অনেক ভিন্ন। যাই হোক, এখন আমি আরেকটা জিনিস দেখাবো। আচ্ছা, এখানে লক্ষ্য করো, আমরা কিন্তু এখানে এ এর র্যাঙ্ক বের করেছিলাম, এবং এটা ছিল কি, আমাদের যখন আমরা এ কে রিডিউস রো এশালন ফর্মে নিয়েছি তখন আমাদের পিভট কলাম ছিল মাত্র একটা, এবং আমাদের বেসিস ভেক্টর এই পিভট কলামের সাথে সম্পর্কিত, অর্থাৎ আমাদের বেসিস ভেক্টরও ছিল একটা। তার মানে আমরা বলতে পারি যে আমাদের বেসিস ভেক্টরের ডিমেনশন বা মাত্রা ছিল 1, এবং বেসিস ভেক্টরের মাত্রা এবং র্যাঙ্ক হচ্ছে একই জিনিস, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, দুটি হচ্ছে 1। এখন প্রশ্ন হচ্ছে এ ট্রান্সপোজের র্যাঙ্ক কি? এখানে লক্ষ্য করো, আমরা এ ট্রান্সপোজকে যখন রিডিউস রো এশালন ফর্মে নিয়ে গিয়েছিলাম তখন আমরা দেখেছি যে একটাই মাত্র লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম আছে, অর্থাৎ এর বেসিস ভেক্টর হচ্ছে 1। সুতরাং এ ট্রান্সপোজের র্যাঙ্কও বা মুক্ত কলাম ভেক্টরও হচ্ছে একটি, এবং এটা সবসময়ের জন্যই প্রযোজ্য, অর্থাৎ সবসময় এই জিনিসটা হবে, যেটা হচ্ছে এ এর র্যাঙ্ক অর্থাৎ এ এর মাত্রা সমান হচ্ছে এ ট্রান্সপোজের র্যাঙ্ক। এ ট্রান্সপোজের র্যাঙ্ক। এখন লক্ষ্য করো, আমরা যখন র্যাঙ্ক বের করার জন্য আমরা কি করেছি, আমরা দেখেছি যে রিডিউস রো এশালন ফর্মে নিয়ে তার কতগুলি পিভট কলাম আছে, বা এটাকে আরেকভাবে আমরা বলতে পারি তার কতগুলি পিভট এন্ট্রি আছে, এবং এটা তো আমরা পেয়ে গেছি। এবং যখন আমরা আমাদের রো স্পেস বের করি, বা বা আমরা বলতে পারি আমাদের আমাদের ট্রান্সপোজের কলাম স্পেস বের করি, এটা কোথায় খুঁজে বের করা দরকার এটা। হ্যাঁ, আমরা যখন আমাদের ট্রান্সপোজের কলাম স্পেস বের করতে যাই, যখন তুমি এই ট্রান্সপোজের কলাম স্পেস বের করতে যাবে তখন তুমি কি দেখবে? তুমি দেখবে যে এর কতগুলি কলাম লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এর কতগুলি কলাম? হ্যাঁ, কতগুলি কলাম লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাই না? এবং এই জিনিসটা জিজ্ঞেস করা, এবং আমাদের আসল ম্যাট্রিক্সে কতগুলো সারি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটা জিজ্ঞেস করা, এটা তো আসলে একই জিনিস, তাই না? সুতরাং আমরা এখানে এটা দেখতে পাচ্ছি যে আমরা দুটো একই জিনিস এখানে জিজ্ঞেস করা হচ্ছে বা জানতে চাওয়া হচ্ছে। এবং যখন তুমি এটাকে রিডিউস রো এশালন ফর্মে নিয়ে যাও তখন এটা কিন্তু এটারই বিভিন্ন লিনিয়ার কম্বিনেশন আমরা এখানে পেয়ে থাকি। উল্টোভাবে আমরা বলতে পারি এখানে যা আছে এটা কিন্তু আমাদের রিডিউস রো এশালন ফর্মের লিনিয়ার কম্বিনেশন। তাহলে যেহেতু আমাদের এখানে একটাই মাত্র পিভট এন্ট্রি আছে, সুতরাং এই যে আমাদের সারিটি অর্থাৎ পিভট সারি, এটা আমাদের আমাদের রো স্পেসের বেসিস হিসেবে কাজ করতে পারে, অথবা আমরা বলতে পারি আমাদের সবগুলো সারি আমাদের পিভট সারির লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করা যায়। তাহলে তুমি বলতে পারো যে তোমার এখানে যেহেতু একটাই মাত্র পিভট এন্ট্রি আছে, অর্থাৎ একটাই পিভট সারি আছে, তার মানে তুমি বলতে পারো যে এটাকে যদি তুমি ট্রান্সপোজ করো, অর্থাৎ তোমার কলাম স্পেস, ট্রান্সপোজের কলাম স্পেসও একই জিনিস হবে। আমি জানি আসলে এই জিনিসগুলো অনেক বেশি বিভ্রান্তিকর হয়ে যাচ্ছে। যাই হোক, তবে আশা করি তোমাকে এটা বোঝানোর জন্য যথেষ্ট যে আমাদের এ এর র্যাঙ্ক এবং এ ট্রান্সপোজের র্যাঙ্ক আসলে একই জিনিস।